This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বাইরের লোক ঢুকছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশ প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন। আমরা দেখেছিলাম গতকাল। সত্যি তো ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো ভয় পায়, সেই ভয় এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। অতীতের ঘটনা দেখলেই তো ভয় বাড়ছে। নিশ্চয় মনে আছে আপনাদের, ক্যানিং থেকে গ্রেপ্তার হয়েছিল কাশ্মীরের জঙ্গি, তার আগে বাংলাদেশি জঙ্গি শাদ রাডি একসময় এই বাংলাতে ঘাঁটি গেড়ে বসেছিল। বোধহয় সেগুলো থেকেই এখন রাজ্য প্রশাসন অনেকটা বেশি সতর্ক। আগে পুলিশরা ৩-৪ বার গিয়ে ঘুরতো এলাকায়, ৫ বার ৬ বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। সেই বর্ডারেই ধরা পড়ল শুক্রবার। কোচবিহারে কুচলিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন একজন। বিএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চক্ষু চড়ক গাছ। ধৃত ব্যক্তির নাম সেলিম আনসারি। ৪ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। এদেশে এসে আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছেন। সেই তথ্য দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টও খোলেন। ৪ বছর ধরে সেলিম মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভাড়া বাড়িতে থাকছিলেন। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন। পরে মকরামপুর দক্ষিণপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হন। ধৃত সেলিম জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরছিলেন দাদার সঙ্গে দেখা করতে। তার জন্য দালালদের মোটা টাকাও দিয়েছেন, কিন্তু শেষ রক্ষা হলো না। বর্ডার পেরিয়ে একেবারে চুপচাপ সেদিয়ে মুর্শিদাবাদে ৪ বছর ধরে। जो डे बिफोर यस्टरडे अरेस्ट हुआ उसको इमाम भत्ता मिल रहा है, वो मदरसा का टीचर है। बंगाल इज नॉट सेफ। ममता बनर्जी का तुष्टीकरण का राजनीति से बंगाल सेफ नहीं है। তাহলে বাংলায় ঘাপটি মেরে বিপদ। মনে নেই বাংলাদেশি জঙ্গি শাদ রাজি ধরা পড়ল কেরালে। এই বাংলাদেশি জঙ্গি নাম পরিবর্তন করে হলো সাপ শেখ, আর নাম তুলল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। আবার নাম তুলেছিল নওদা বিধানসভা এলাকাতেও। তাহলে দুটো বিধানসভার ভোটার লিস্টের নাম তুলে ফেললো বাংলাদেশি জঙ্গি, আর ডেরা বাঁধল এই বাংলায়। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে, কাগজ বের করতে হবে। ওদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ। বিপদ বাড়ছে, কিন্তু প্রতিকার কি? আজকে বাংলা হচ্ছে সীমান্ত, এরপরেই বাংলাদেশ। সীমান্ত পাহারার দায়িত্ব কেন্দ্রের সরকারের, বিএসএফ এর। আপনাদের ব্যর্থতার জন্য জঙ্গি যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকে, তার কৈফিয়ত তৃণমূল সরকার দেবে কেন? ৭২টা বিএসএফ পোস্টের জন্য জমি চেয়েছে, আপনি দেননি কেন? কারণ কি? পশ্চিমবঙ্গ যদি সুরক্ষিত হয়, ভায়া পশ্চিমবঙ্গ যদি ভারতবর্ষ সুরক্ষিত হয়, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আপনি কেন জমি দিচ্ছেন না? আমরা প্রশ্ন করছি আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন এই কারণে, কারণ সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিএসএফ যথাযথ দায়িত্ব পালন করছে না। আবার অন্য রাজ্য থেকেও কিছু আপত্তিকর লোকজন বাংলায় এসে ঢুকছে। চান যে 2026-এর ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারী বাংলাদেশ, রোহিঙ্গা থেকে ওই জায়গাগুলো দিয়ে যেখানে বেড়া নেই ঢুকুক। তারপরে তো টিএমসির জনপ্রতিনিধি আছে, বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিতে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগো, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও। এদিকে পাসপোর্ট কাণ্ডে ধৃত পাকিস্তানি আজাদ মল্লিকের স্ত্রীর মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। 2022 সালে, ভালো করে শুনবেন, 2022 সালে বিরাটির ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় মহিলার অগ্নিদগ্ধ দেহ। ইডি সন্দেহ করছে আজাদের পাকিস্তানি পরিচয় হয়তো তার স্ত্রী জেনে ফেলেছিলেন, তাই কি তাকে পুড়িয়ে হত্যা করেছে আজাদ? ইডি কেন এই সন্দেহ করছে, কি তথ্য হাতে পেয়েছে, জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়,
দেখো 2022-এর এই ঘটনা, সেই ঘটনাতে বিআরটিতে যে বাড়িতে ভাড়া ছিল এই পাকিস্তানি আজাদ হোসেন ও আজাদ মল্লিক, সে তার অগ্নিদগ্ধ উদ্ধার করা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে কোনো মামলা হয়নি। সেখানে তদন্তকারীরা ভাবছেন যে আজাদের পাকিস্তানি পরিচয় কি কোনোভাবে তার স্ত্রী জানতে পেরেছিলেন, তারপরে কোনোভাবে আপত্তি করেছিলেন, যে কারণে তাকে হত্যা করা হয়, এবং তার পরবর্তীতে তার স্ত্রীর পরিবারের সদস্যদের কি ভয়ে দেখিয়ে রাখা হয়েছিল, তার কারণ তারাও কিন্তু আজাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, সাধারণ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত হয়েছিল। সেইখান থেকে তদন্তকারীদের প্রশ্ন যে আজাদ পাকিস্তানি এখান থেকে বসে একটা চরবৃত্তির কাজ করছিল বলে সন্দেহ করা হচ্ছে, তার গতিবিধি সন্দেহের মধ্যে রয়েছে, তার পরিচয় তার স্ত্রী জেনে ফেলার জন্যই কি হত্যা করা হয়েছিল, এই বিষয়টাও কিন্তু এবার তদন্তে আনার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুধু ইডি নয়, অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি এই বিষয়টি দেখছে যে কেন তার স্ত্রীর হত্যা করা হলো, এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে যে তার পরিবারের সদস্য, তার স্ত্রীর বাপের বাড়ির সদস্যরাও কিন্তু আজাদের সঙ্গে পরিচয় রয়েছে, এবং আজাদ তার স্ত্রীর পরিবারের সদস্যদের পরিচয় ব্যবহার করেছে ভোটার আইডি কার্ড বানিয়েছিল। সুতরাং কোনোভাবে কি ভয় দেখিয়ে রাখা হয়েছিল, যে কারণেই তারা এই ঘটনাগুলো তার সামনে আনেনি, তারা অভিযোগ করেনি পুলিশে বা কোথাও খুনের মামলা করেনি। আচ্ছা, রহস্য কিন্তু রয়েছে প্রথম থেকেই আজাদের। চলুন একটা টাইম লাইন দেখাই। তখনও পেহেলগাঁওয়ে হামলা হয়নি, তখনও মানুষজন পেহেলগাঁওতে যাচ্ছিল। হামলা হয়েছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ আর ধুলিয়ানে। তৃণমূলের বহিরাগত তত্ত্ব যেমন নস্যাৎ হয়েছে, তেমনই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট নিযুক্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রিপোর্ট বলছে তৃণমূল নেতার নির্দেশেই হামলা হয় মুর্শিদাবাদে, যার নির্দেশে সেই মেহবুব আলমকে এখনো পর্যন্ত 10টা-15 পুলিশ গ্রেপ্তার করেনি। 11 এপ্রিল 12 এপ্রিল মুর্শিদাবাদ, শামসেরগঞ্জ, ধুলিয়ান জুড়ে তাণ্ডব, মারধর, খুনোখুনি, অগ্নিসংযোগ। পরদিন হিংসা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে বেরিয়ে বহিরাগত তত্ত্ব দিয়েছিলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। কোনো বহিরাগতদের কাজ, বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে। এগুলো বাইরে থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। পরিকল্পিত মানে ষড়যন্ত্র হচ্ছে। বহিরাগতদের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। শাসক দলের দেওয়া বহিরাগত তত্ত্ব নিয়ে কম রাজনৈতিক চাপানুতর হয়নি। পুলিশ বলেছিল যারা দোষী, যারা দোষ করেছে, নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড, নো ম্যাটার। যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো। পাতাল খুঁড়েও কোনো বহিরাগতকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 11 জনকে ওই বাবার ছেলের মার্ডার কেসে কাস্টোডিয়ানে নিয়েছে। আবার যে সব ঘটনা ঘটেছে তার জন্য 165টা স্পেসিফিক কেস হয়েছে, সেই কেসে 300 জন অ্যারেস্ট আছে, জেল কাস্টোডিতে আছে। এই তালিকায় একজনও বহিরাগত নেই, না ভিন রাজ্যের না ভিন দেশের। প্রথম থেকেই বহিরাগত তকমা দিলেও যে 300 জন গ্রেপ্তার হয়েছে ধুলিয়ানে হিংসার ঘটনা, ভাঙচুর, লুটপাটের ঘটনা বা জাফরাবাদে বাবা ছেলেকে খুন করার ঘটনায়, সেখানে কিন্তু বহিরাগত যে তত্ত্ব, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো বহিরাগত গ্রেপ্তারের ঘটনা ঘটেনি, এমনটাই জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টে তৈরি করে দেওয়া 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও বলে দিল শামসেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা, দিগড়ির বাসিন্দারা মুখ ঢেকে হামলা চালিয়েছিল। 11 এপ্রিল দুষ্কৃতীদের নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা মেহবুব আলম। তৃণমূল কাউন্সিলরের স্বামী মেহবুব আলমের নির্দেশেই হামলা হয়। 11 এপ্রিল বিধায়ক তাণ্ডব দেখেও ফিরে যান, তারপরও তাণ্ডব চলে। মুখ্যমন্ত্রী আপনি তো বলেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি করিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। পুলিশ দাঁড়িয়ে থেকে এই দাঙ্গা ঘটিয়েছে, তাহলে পুলিশ তো আর এই তদন্ত করতে পারে না। কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দেওয়া হোক এবং মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত, না হলে আয়নায় মুখ দেখা থেকে তার বিরত থাকা উচিত। কি করে বাইরের লোকেরা ঢুকবে, সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশের গ্রেপ্তারি এবং কমিটির রিপোর্ট দু ক্ষেত্রেই তৃণমূলের বহিরাগত তত্ত্ব নস্যাৎ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।